এক হচ্ছে যে বিজ্ঞানী হচ্ছে সেই শক্তি, আমরা বলি বোতলের দৈত্য, আলাদিনের বোতলের দৈত্য, সেই বোতলের দৈত্য একমাত্র বিজ্ঞান, যে কিনা পারে আমার এই পৃথিবীর এত অভাব অভিযোগ দূর করার সেই শক্তি একমাত্র এই আলাদিনের দৈত্যের মধ্যেই আছে। আমরা বরং ধর্মের পাশাপাশি যে উৎসবগুলো দেখি, সেই উৎসবগুলোতে আমার উৎসাহ আছে, যে কোনো উৎসবে আমি উৎসাহী, মানুষের মিলনে। কিন্তু তার মাঝখানে যখনই ধর্মটা আসে তখনই ওটা আমার কাছে একটা বাধা হয়ে দাঁড়ায়। নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান খাস কথাতে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আমরা এই অনুষ্ঠানে আপনারা সকলেই জানেন যে প্রতি রবিবার রাত 8:50 এমন একজন ব্যক্তির সঙ্গে খোলামেলা আলাপচারিতা করি যাদের এই সমাজের বুকে বিশেষ কোনো অবদান রয়ে গিয়েছে। আজকে আমরা এমন একজন মানুষের সাথে আলোচনা করব যিনি এই মুহূর্তে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, যার হাত ধরে একটা সময় বহু ভালো ছাত্রছাত্রী তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে আন্দোলন অন্তত উত্তর দিনাজপুর জেলায় গড়ে তোলার ক্ষেত্রে যার অবদান এখনো সকলে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। শুধু তাই বা বলি কেন, এখনো কখনো নীরবে নিভৃতে সময় পেলেই এই বয়সেও তার বাঁশির যে সুরেলা সুর, সেটা এখনো তার আশপাশের যারা মানুষজন আছে তাদেরকে মোহিত করে রাখে। সেই মানুষটির নাম অঞ্জন মজুমদার। অঞ্জন বাবু, আমাদের স্টুডিওতে আসবার জন্য স্বাগত। আজকে আমিও খুব খুশি হয়েছি তোমাদের এখানে এসে। প্রথমেই যেটা জানতে চাইবো যে একজন শিক্ষক হিসাবে দীর্ঘদিন ধরে আপনি স্থানীয় বিদ্যাচক্র স্কুলে আপনি ছিলেন, এখানে সেই শিক্ষক জীবনের অভিজ্ঞতাটা কেমন প্রথম একটু শুনে নেব। শিক্ষক জীবন সবচাইতে মধুর অভিজ্ঞতা বলবো যে আমার জীবনের সবচাইতে সুন্দর সময়, দামি সময়, সেটা হচ্ছে কমন রুমে অতগুলি শিক্ষিত মানুষের সঙ্গে একসঙ্গে বসে থাকার সুযোগ। প্রায় 50 থেকে 60 জন শিক্ষক, এতজন, এত বিষয়ের ডিগ্রিধারী মানুষ, এত শিক্ষিত মানুষের মধ্যে বসে থাকা, এটা বিরাট সুযোগ আমাকে জীবনে বহুদূর এগিয়ে দিয়েছে, এটাই বলবো। জীবনে ছাত্রছাত্রীদের এখন তো ছাত্রছাত্রীদের বকাটাও এখন খুব সমস্যা, মারধর করা তো দূরের কথা। আপনি যখন শিক্ষক ছিলেন আর সেরকম কোনো অভিজ্ঞতা ছাত্রছাত্রীদের বকতেন? না, আমাদের সময় বাধা টাধা খুব একটা ছিল না। ওই অনেকটা পুরোনো দিনের সংস্কারই মোটামুটি কাজ করতো। আমরা তো ছেলে মেয়েদের চড়চাপড় মারতাম, মেয়েরাও আমার কাছে ছাড় পায়নি, তো তার জন্য আমাকে খুব বেকায়দায় পড়তেও হয়েছে অনেক সময়। মেয়েরা এমন সব রিয়াকশন দেখিয়েছে, কোনো ছেলে এমন রিয়াকশন দেখিয়েছে, খুব অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে। তবে এই কালচারটা ছিল আর কি, আমাদের সময় ছিল। খুব ভালো কালচার বলে আমি বলছি না, কিন্তু ছিল আর কি এই সময়। আর প্রথমে যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনার ফেলে আসা একটু শৈশবের দিকে চলে যাই, তারপর আমরা বিস্তারিত আলোচনায় আসবো। আপনার ছোটবেলাকার কথা কিছু মনে পড়ে? কোথায় আপনি বড় হয়ে উঠেছেন, কিভাবে আপনার শৈশবের দিনগুলো কাটাতেন, সেই বিষয়ে যদি একটু আমাদের জানান। আসলে আমাদের পরিবারটা ছিল ওটাই একটা সোসাইটি। আমাদের পরিবারের মধ্যে ওই ভাইয়েরা, আমার বাবা মা সবাই মিলে একটা ক্লাবের মতো ছিলাম আমরা, এবং পরিবারকে কেন্দ্র করে খেলাধুলো, গান বাজনা, আড্ডা। বাবার বন্ধু বান্ধবরা সব আসতেন, তাদের আড্ডা, সেখানে বসে থাকা, ঘুপটি মেরে তাদের আড্ডা শোনা, এসব নিয়ে আমাদের ছোটবেলাটা কেটে গেছে, খুব আনন্দে কেটে গেছে। পরবর্তীকালে শুনেছি আমরা নাকি বেশ অভাবের মধ্যে কাটিয়েছি ছোটবেলা। আমরা কোনোদিন সেসব অনুভব করিনি, আমরা খুব ফ্রিলি যেমন করার তেমন, এবং খুব মুক্ত একটা পরিবেশ ছিল বাড়িতে, যা খুশি করার অনুমতি ছিল, এরকম একটা পরিবেশের মধ্যে বড় হয়েছি। এখনকার যুগের যারা ছাত্রছাত্রী, এখন দেখুন প্রযুক্তির তো অনেকটা বদলে গিয়েছে, সকলের হাতে এখন অনলাইন মোবাইল। পাশের বাড়ির যে ছাত্র বাচ্চাটা, তাদের সঙ্গে দেখা করার সমস্যা নেই, সুযোগ নেই। তাদের কাছে বিকেলের সবুজ মাঠ হারিয়ে গিয়েছে, তেপান্তরের মাঠ, দত্তিদানো, এগুলোও হারিয়ে গেছে। মনে হয় যে শিক্ষক হিসাবে বা আপনারা ছোটবেলায় যে লাইফস্টাইলটা কাটিয়ে এসছেন, এখনকার সঙ্গে তার একটা বিরাট পার্থক্য, যার ফল ভুগতে হচ্ছে এই প্রজন্মকে কোথাও? না, কোনো সন্দেহ নেই যে পরিবেশ পরিস্থিতি এতটাই পাল্টে গেছে।
আমরা যেরকম মুক্ত পরিবেশে মানুষ হওয়ার সুযোগ পেয়েছি, আমার নিজের ছেলে মেয়েকেই আমি সেই সুযোগ দিতে পারছি না বলে মনে হয়। তো তখন মনে হয় যে সত্যি সত্যি খুব দুর্ভাগ্য যে এই পরিবেশটা এত দ্রুত পাল্টে গেল, এবং পাল্টে যাওয়াটা আমাদের চোখের সামনে খুব যন্ত্রণা দেয়। এবং এই যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে সুস্থ মানুষ গড়ে ওঠার সম্ভাবনা অনেক কম, এটাই আমার মনে হয়। একেবারে। এবার আসি আপনার একটু বিজ্ঞান আন্দোলন প্রসঙ্গে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ একেবারে কুসংস্কারের বিরোধী, সাধারণ মানুষের মনে যুক্তিবাদী এবং বৈজ্ঞানিক চিন্তা চেতনার প্রসারে মুখ্য ভূমিকা পালন করে থাকে। আপনি উত্তর দিনাজপুর জেলায় কয়েকজনের মধ্যে সেই জায়গায় পুরোধা একজন ব্যক্তিত্ব। সেই বিষয়ে একটু কোনো ঘটনা বা কিছু যদি থাকে, সবার আগে আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি এই যুক্তিবাদী বা বিজ্ঞান মঞ্চের সঙ্গে কিভাবে আপনার যোগসূত্র স্থাপিত হলো? এক তো আমাদের বাড়িতে একটা একটা ধর্ম ধর্ম বিরোধী অধার্মিক একটা পরিবেশ ছিল, মানে এই ভাষায় বললে বোধহয় বোঝা যাবে ভালো। এমনি সব কিছুতেই ছাড় ছিল, কোথাও কোনো বাধাবন্ধ নেই, যে যার যেমন খুশি করতে পারে। ধর্ম নিয়ে কোনো আলোচনা কোনোদিন আমাদের বাড়িতে হতো না। খুব মজার কথা হচ্ছে যে একদিন গভীর রাতে দেখি আমার পিতৃদেব মুখে একদম চরম অধার্মিক। উনি যেখানে সেখানে দেবতার মূর্তির মুখে যা খুশি তাই করতে পারেন, এবং সেখানটায় ওনাকে আমি গভীর রাতে উঠে দেখি আমাদের বাড়িতে একটা ছোট্ট চিনেমাটির দুর্গা ঠাকুর ছিল, ছোট্ট একটা পুতুলের মতো। সেটা যেখানে থাকতো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গভীর রাতে, আমরা তখন শুয়ে পড়েছি, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কিছু আবেদন নিবেদন করছেন, চোখ দিয়ে জল পড়ছে, এরকম হচ্ছে। অথবা ওনার মধ্যে এই যন্ত্রণা একটা ছিল, উনি মুখে কিন্তু একদম কঠোর নাস্তিক, কিন্তু তার ভেতরে কোথাও এই দুর্বলতা ছিল যে তিনি মা দুর্গার সামনে দাঁড়িয়ে তার দুঃখ মোচন করছেন। তো সেরকম একটা পরিবেশ থেকে আমি বেরিয়ে এসেছি, শিক্ষকতা করতে গেছি, বিজ্ঞানের শিক্ষক। তো বিজ্ঞানের শিক্ষকতা করতে গিয়ে কিছুদিনের মধ্যে আমার মোহ ভেঙে গেল। বুঝতে পারলাম ক্লাসরুমে গিয়ে আমি আমার যে জ্ঞানকে আমি বিস্তার করার কথা ভেবেছি, যা করতে চেয়েছি, তা কিছুই করা যাচ্ছে না। ক্লাসরুম এমনই একটা বদ্ধ জায়গা, যেখানটা আমি কিছুই করতে পারছি না। তখন একজন বিজ্ঞান শিক্ষক হিসেবে নিজেকে খুব ব্যর্থ মনে হতে লাগলো, যে একটা অস্তিত্বহীন একটা কেমন ব্যাপার। তো তখন থেকেই, এবং আমাদের ওই স্কুলটাতে, বিদ্যাচক্র স্কুলে এরকম 2-3 জন শিক্ষক ছিলেন খুবই প্রাণবন্ত। বিশেষ করে আমি দুজনের নাম বলবো। একজন হচ্ছেন আশিস দাস, পরবর্তীকালে বালুরঘাট কলেজে চলে গেছেন। আর একজন হচ্ছেন প্রদীপ কুণ্ডু, এখন রিটায়ার করেছেন, কালিয়াগঞ্জে থাকেন। এই দুজন এবং আমরা 3জন মিলে এই যন্ত্রণাটায় খুব ভুগতাম, এবং ছাত্রদের নিয়ে আবল তাবল অন্য কোনো ক্রিয়াকাণ্ড করা যায় কিনা, বিজ্ঞানের ক্রিয়াকাণ্ড করা যায় কিনা, তাই নিয়ে আমরা সারাদিন হয়তো স্কুলে আমরা কোনো বিজ্ঞান মেলা করছি। মানে সেখানে নিজেদের জ্ঞানও যত সামান্য, সেই জ্ঞানের উপর দিয়ে যতটুকু পারা যায় আমরা এই ধরনের চেষ্টাগুলো করতাম। পরবর্তীতে তার থেকে গড়ে উঠেছিল রায়গঞ্জ সায়েন্স ক্লাব। আমাদের 2-1 জন খুব উৎসাহী ছাত্র, যেমন দেবাশিস পাল, দেবব্রত মুখার্জি, তারপরে এই একটু আগে আমার সঙ্গে ছিল অনিরুদ্ধ সিনহা, এরকম কিছু উৎসাহী ছাত্র, অরূপ মিত্র, তাদের সঙ্গে নিয়ে আমরা মেতে উঠেছিলাম। অর্থাৎ ওরাই আমাদেরকে নিয়ে দৌড় করাচ্ছিল বলা যায়। তার মধ্যে এই করতে করতে আমরা বছর 3-4 সেই বিজ্ঞান ক্লাব গড়ে তুলে এগিয়েছিলাম। তারপর এক সময় বিজ্ঞান মঞ্চের জন্ম হয়, আমরা বিজ্ঞান মঞ্চে ঢুকে পড়ি। বিজ্ঞান মঞ্চ মূলত কি কাজ করে থাকে? বিজ্ঞান মঞ্চের বিস্তৃতি, তাদের চিন্তা ভাবনার বিস্তৃতি বিরাট। তার প্রথম 2-1টা কথা উচ্চারণ করা যায় আজকের সুযোগে। প্রথম কথা হচ্ছে বিজ্ঞান মনস্কতা। এই বিজ্ঞান মনস্কতা কথাটি একটু জটিল। সেই কথাটি মূলত আমাদের দেশে সবচেয়ে প্রথম উচ্চারণ করেছিলেন জওহরলাল নেহেরু। তো এই জওহরলাল নেহেরু, তিনি খুব বিজ্ঞান মনস্ক ছিলেন, এবং তার ধারণা ছিল, তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের দেশের মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা দরকার। তাই জন্য তিনি করেছিলেন কি, এই বিজ্ঞান মনস্কতার প্রচারের জন্য কিছু সংস্থা তৈরি করেছিলেন। তার প্রেসিডেন্ট ছিলেন, এরকম করেছিলেন। তো সেই যে বিজ্ঞান মনস্কতার ধারণা, সেই ধারণা আমরা কিন্তু
তা বিকশিত হতে দেখিনি। ছিল বিভিন্ন জায়গায় পকেটে পকেটে এসব আলোচনা ছিল, বিকশিত হতে দেখিনি। এইটাই আমরা বিকশিত হওয়ার সুযোগ পেলাম বিজ্ঞান মঞ্চের ভেতর দিয়ে। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার 1967 সালে, ভুল বলছি, 1986 সালে, 1987 সালে একটা সারা ভারতব্যাপী একটা জাঠা তৈরি করেছিল, জ্ঞান বিজ্ঞান জাঠা তার নাম ছিল। সেই ভারত জ্ঞান বিজ্ঞান জাঠা তৈরি করার সময় তখন প্রতি রাজ্যে বিজ্ঞান প্রেমী মানুষদের এক জায়গায় করার চেষ্টা হচ্ছিল। আমাদের রাজ্যে সেই সময় গড়ে ওঠে বিজ্ঞান মঞ্চ, এবং আমাদের রাজ্যে সবচেয়ে বড় কথা, সে সময় যে বামপন্থী সরকার ছিলেন তাদের মধ্যে একটা বিজ্ঞান চেতনার ব্যাপার তার মধ্যে জড়িয়ে ছিল। বামপন্থীরা সাধারণভাবে বিজ্ঞানের চিন্তা ভাবনাকে অ্যাডোর করে চলেন, তার সঙ্গে মিল রেখে চলেন। তো সেই বিজ্ঞান চিন্তার ব্যাপারে এই বামপন্থী চিন্তা ভাবনার সুযোগ নিয়ে এ রাজ্যে গড়ে উঠলো এই সূত্রে বিজ্ঞান মঞ্চ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বলে সংগঠন। আর আমাদের মতো যারা ছোট ছোট সব বিজ্ঞান ক্লাব ছিল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে, উত্তরবঙ্গে কমই ছিল কিন্তু দক্ষিণবঙ্গে অনেক জায়গায় ছিল, তারা সব এই বিজ্ঞান মঞ্চের আবির্ভাবের সঙ্গে সঙ্গে আমরা মনে হলো যেন আমরা এতগুলো নদী সব এক সাগরে মিলে যাওয়ার মতো একটা অবস্থা হলো। যদিও কেউ কেউ এটার বাইরে থাকলেন, তবে বেশিরভাগই একসঙ্গে মিলে গেলেন এর সঙ্গে। উত্তর দিনাজপুর জেলা তো এখন হলো, আমি বলছি সাবেক পশ্চিম দিনাজপুর জেলাতেও এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে পথ চলা কিছু মনে পড়ে এখন, কিভাবে পথ চলা শুরু হয়েছিল? আমার মনে পড়ে আমাদের বিজ্ঞান মঞ্চের গঠন তো হয়েছিল 1986 সালে, এবং সেই সময় আমাদের তদানীন্তন নেতৃত্ব, যাকে আমি এখনো আমার বিজ্ঞান আন্দোলনের, রাজ্যের বিজ্ঞান আন্দোলনের পিতৃমূর্তি স্বরূপ আমরা কল্পনা করি, সেই আমাদের শঙ্কর চক্রবর্তী তখন এসেছিলেন রায়গঞ্জে। রায়গঞ্জে এসে এই নটরাজ হোটেলে উনি উঠেছিলেন, আমাদের নিয়ে বসেছিলেন। আমার মনে আছে তখন খুব সিগারেট খাই, তা আমি শঙ্করবাবুর সামনেই বললাম যে আমি কি সিগারেট খেতে পারি? তখন উনি বললেন যে হ্যাঁ তা খাও, তবে মনে রেখো যে তোমাকে কিন্তু সিগারেট খাওয়ার বিরুদ্ধে, ধূমপানের বিরুদ্ধে তোমায় কিন্তু ক্যাম্পেইন করতে হবে। তো তখন তুমি কিভাবে মানিয়ে চলবে, ম্যানেজ করবে কি করে, সব ভেবে নিও। সিগারেট খাও, তাতে কোনো আপত্তি নেই। তো এইভাবে এটাকেই আপনাকে বিরুদ্ধেই প্রচার করতে হবে। হ্যাঁ, এর বিরুদ্ধে আমাকে প্রচার করতে হবে, অতএব সিগারেট না ছাড়লে উপায় নেই। যাই হোক, শেষ পর্যন্ত এই সেই সময় থেকে দক্ষিণ দিনাজপুরে একটা কেন্দ্র, আর উত্তর দিনাজপুরে রায়গঞ্জে একটা কেন্দ্র, এবং আমাদের এই সংগঠনটা ওখানকার একজন নেতা এবং রায়গঞ্জের একজন নেতা, এই দুজনকে যুগ্ম নেতা করে আমরা প্রথম দিকে চালাতাম। এই দিকটা রায়গঞ্জের দিক থেকে বেশি পরিচালিত হতো, ও দিকটা বালুরঘাটের দিক থেকে বেশি পরিচালিত হতো। এইভাবে চলতো, তবে কোনো অসুবিধা হচ্ছিল না। 92-এ আমাদের জেলা ভাগ হয়ে যাওয়ার পর তখন একটু নতুন করে আরো একটু সুবিধে হলো, জায়গা অল্প হলে, এমনিতেই খুব বেঢপ চেহারা জেলা আমাদের, তার মধ্যে সংগঠন করা খুব মুশকিল। তো সেসব সময় খুব ভালো কেটেছে, কালিয়াগঞ্জ থেকে শুরু করে কুশমুন্ডি, ইসলামপুর। আমরা তো যখন শুরু হয়েছিল একটি জাঠা করেছিলাম আমরা গোটা জেলা জুড়ে 3 দিন ধরে, এদিক থেকে গিয়ে ইটাহাট দিয়ে ঢুকে একেবারে বালুরঘাট থেকে ত্রিমোহিনী সেরে ঘুরে এসে আবার ইসলামপুর পর্যন্ত আমরা চলে গেছিলাম সেই জাঠার গাড়ি নিয়ে, গান নাচ বিজ্ঞান মেলা সমেত সেই জাঠার গাড়ি। 1987 সালে। যে আন্দোলন শুরু করেছিলেন, মানে একটা সময় আপনার যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা অনেকেই এখন প্রয়াত হয়েছেন, আবার ধরুন আপনাদের তত্ত্বাবধানে নতুন নতুন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য বেড়েছে, তাদের অনেকেই আপনাদের ছাত্র। যে ধারাবাহিকতাটা শুরু হয়েছিল বিজ্ঞান মঞ্চের, সেই ধারাবাহিকতাটা এখন কতটা প্রবহমান রয়েছে? না, বিজ্ঞান মঞ্চের ধারা আমাদের জেলায়, অন্তত পক্ষে আমাদের জেলায় যা ছিল তার থেকে বেটার হয়েছে, এখন আরো গতিশীল হয়েছে, আরো অনেক নতুন নতুন ছাত্রছাত্রী পাওয়া গেছে। একটা সময় খুব ধারাবাহিকভাবে আমরা চালিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু সেটা ওই কেন্দ্রিকভাবে রায়গঞ্জে খানিকটা, ইসলামপুরে খানিকটা, এরকম ভাবে ছিল। ধারাবাহিক গোটা জেলা জুড়ে তেমন ভাবে চালানো যায়নি।
যেটা এখন কিন্তু খুব ভালোভাবেই চালানো যাচ্ছে, খুব উজ্জ্বল নেতৃত্ব এসছে আমাদের। এই আমরা আলোচনায় থাকবো, তবে তার আগে আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে আসছি আমাদের খাস কথায় অনুষ্ঠানে, যেখানে আজকে স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বা বিজ্ঞান আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব অঞ্জন মজুমদার। धीमा इंटरनेट आपको रोक रहा है? शहर के सबसे तेज कनेक्शन पर स्विच करें। आरसी टीवी ब्रॉडबैंड 20 एमबीपीएस से लेकर 250 एमबीपीएस तक की तेज स्पीड का आनंद लें। বিরতির পর ফিরে এলাম আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান খাস কথায়, যেখানে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় অঞ্জন মজুমদার। অঞ্জনবাবু, ছোটবেলায় ক্লাস 10-এ বাংলা বইয়ে প্রফুল্লচন্দ্র রায়ের সত্য অসত্য বলে একটা প্রবন্ধ পড়েছিলাম। সেখানে উনি বলছেন যে এত বছর ধরে অধ্যাপনার কাজের সঙ্গে যুক্ত এত ছাত্রছাত্রীকে শেখালাম যে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ রাহু আর কেতুর ক্ষুধা নিবৃত্তির জন্য হয় না। তারা পরীক্ষা দিল, পাশ করলো, কিন্তু তারপরেই দেখলাম যে একেবারে কাসর ঘন্টা বাজিয়ে তারা নিয়ম নীতি পালন করছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সঙ্গে দীর্ঘদিনের যুক্ত এই কুসংস্কার এবং ভার্সেস যদি বলা হয় যুক্তিবাদী মানসিকতা, এটাকে কিভাবে দেখে? হ্যাঁ, নিশ্চয়ই। শিক্ষা, আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, সেই প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদের কুসংস্কারকে কতটা দূর করতে পারে এটা সম্বন্ধে আমাদের সন্দেহ আছে। তার কারণ হচ্ছে এই কুসংস্কারকে বাঁচিয়ে রাখা এবং কুসংস্কারকে আরো ফুলে ফলে বিকশিত করবার জন্য একটা প্রক্রিয়া এই সমাজের মধ্যে চলেছে। সেই প্রক্রিয়া যেমন চলেছে, তেমনি শিক্ষার মধ্যে দিয়ে একটা তার থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়াও চলেছে। কিন্তু এই দুটো প্রক্রিয়ার মধ্যে কোনটা শক্তিশালী বেশি বলা মুশকিল। কারণ কুসংস্কার বলতে আমরা যেমন আগে ভাবতাম যে কুসংস্কার মানে বুঝি কুসংস্কারগুলো সব ওই গ্রামাঞ্চলের গরিব মানুষগুলোর মধ্যেই নিহিত, কিন্তু কুসংস্কার ব্যাপারটা কেবল তাই নয়। কুসংস্কার আমাদের শহরে, বিত্তশালী অঞ্চলেও প্রচুর কুসংস্কার নিয়ে আমরা বাস করছি এবং নতুন নতুন কুসংস্কার গজিয়ে উঠছে। আপনারা প্রতিনিয়ত দেখতে পাবেন, এমনকি যে বিজ্ঞাপনের মারফত যেসব ধারণাগুলো আমাদের মনের মধ্যে আসছে, প্রতিনিয়ত নতুন করে আসছে। ত্বকের যত্ন নিন, আমরা ত্বকের যত্ন নিচ্ছি, তা দিয়ে ত্বকের যত্ন আমাদের কি নেওয়া বিজ্ঞানসম্মত এবং কি নেওয়া ওই নিচ্ছি আমরা ওই বিজ্ঞাপনের দৌলতে, এসব মধ্যে হাজার হাজার কুসংস্কার আমাদের মধ্যে ঢুকছে প্রতিনিয়ত। ওই যে বাস্তুবিদ্যা বলে একটা নতুন বিষয় আমরা জানতে শিখলাম, আমরা কোনোদিন জানতাম না এসব বাস্তুবিদ্যা। এগুলো নতুন নতুন কুসংস্কার অনবরত। আমি তো শহরে দেখছি, আমি কুসংস্কারই বলি, গণেশ পুজো হচ্ছে। এখন গণেশ পুজোকে আমাদের কুসংস্কার বলবেন না, তারা হয়তো ভালো সংস্কার বলবেন, তো সেটা তারা বলুন, ডিবেট থাক। কিন্তু এসবগুলো নতুন নতুন করে শহরে এসে ঢুকছে, নতুন ব্যাপার। আমি মনে করতাম একটা বাড়িতে কালী পুজো হয়, আমার এক বন্ধুর বাড়িতে, আমি সেখানে যেতাম, খুব ভালোই লাগতো আমার তাদের বাড়ির একটা সংস্কারকে তারা যেভাবে পালন করতো। একদিন দেখি তাদের বাড়িতে হঠাৎ করে গণেশ পুজো শুরু হয়ে গেল এবং মহা ধুমধাম করে গণেশ পুজো হচ্ছে। তখন আমি খুব বিরক্ত হলাম। আমি বললাম, সংস্কৃতির অঙ্গ হিসেবে যদি পুজোকে তবুও একটু মর্যাদা দেওয়া যায়, কিন্তু এই গণেশ পুজো দেখে আমি সেটা বলতে পারবো না একদম। তা এরকম ধরনের বিষয় আমাদের সবসময় কুসংস্কারের একটা আবহ আমাদের চারিদিকে গড়ে উঠেছে, থাকছে, তাকে ফুলে ফলে বেড়ে ওঠার জন্য সাহায্য করা হচ্ছে। কাজে শিক্ষা যে সবসময় পারবে এমন তো কোনো কথা নেই। শিক্ষা তো খালি ক্লাসরুম থেকে আসে না, সমাজ থেকে শিক্ষা আসে। সেই সমাজের যে শিক্ষা আমরা প্রতিদিন দেখছি, তার ফলে এসব কাটিয়ে ওঠা খুব মুশকিল। কাজটা বেশ একটা আন্দোলন ছাড়া সম্ভব না। মানে আন্দোলন আমরা শুরু করেছি, কিন্তু তা দিয়ে খুব সামান্য লোকে, আমাদের এই বিজ্ঞান মঞ্চের মেম্বার আমাদের রাজ্যে 3 লাখের নিচে। তো আমরা কি করে পারবো একটা এত বড় রাজ্যে মানুষের মধ্যে একটা লহর তৈরি করতে? এবং এদের মধ্যে সবাই যে খুব সক্রিয়তা তো নয়। দেখুন, বিভিন্ন ক্ষেত্রে আমি যদি যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, মানে বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন, তার বাইরের সাবজেক্টে পড়াশোনা করেছেন, তারা বিজ্ঞান মনস্ক বা যুক্তিবাদী হবেন না, আমি এটা বলছি না। আমি বলছি, ধরুন এই যে আপনি কেমিস্ট্রির শিক্ষক ছিলেন, যারা ফিজিক্স পড়িয়েছেন, তারা তো জানেন গোটা বিষয়টা কি দ্বারা হচ্ছে। তারপরেও যদি দেখা যায় যে এই যে বশীকরণ করা হচ্ছে, পেপারে বড় বড় করে দেওয়া হচ্ছে বশীকরণ, 10 মিনিটে বশীকরণ, ছেলে মেয়ের আপনার পরীক্ষা যদি পাশ করতে হয় তাহলে অমুক রত্ন ধারণ করুন, এখানে তাবিজ পড়ুন, এবং লোকে ছুটেও যাচ্ছে
এবং আপনি জানলে অবাক হবেন যে কলকাতায় এমন কিছু জায়গা রয়েছে যেখানে সরাসরি বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে এখানে ভূত তাড়ানো যায়, কাউকে ভূতে ধরলে ওই আশ্রমে গেলে, আমি নাম বলছি না, নাম বলার প্রয়োজন নেই, সেখানে গেলে ভূত পর্যন্ত ছাড়ানো হচ্ছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সঙ্গে যুক্ত, মানে এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? ভূত ছাড়ানোর জন্য পয়সা দিতে হচ্ছে। খুব খুব যন্ত্রণার যে এসব ধরনের জিনিস আমাদের সমাজে চলছে, এটা বিজ্ঞান মঞ্চের একজন মেম্বার হিসেবে আমার কাছে খুবই লজ্জার যে আমরা গত 40 বছর ধরে সংগঠন চালাচ্ছি, এইসব জায়গায় খুব একটা আমরা প্রভাব বিস্তার করতে পারিনি। তো পারিনি মানে এই নয় যে আমরা কিছুই পারিনি, আমরা অনেক কিছু পেরেছি। তো কিন্তু এটা ঠিক যে সমাজে অজস্র এ ধরনের অব্যবস্থা রয়ে গেছে, কুসংস্কারের প্রচলন, তার উপরে ব্যবসা, এবং আমি যেটা সবচেয়ে বলতে চাই বড় কথা, যে এর পেছনে মদত আছে, এবং সেই মদতটা আসছে পয়সাওয়ালা কিছু মুনাফাভোগী মানুষের কাছ থেকে, যারা চান মানুষের মধ্যে যুক্তিবোধ গড়ে না ওঠে, যারা চান মানুষ আগের মতোই সংস্কারাচ্ছন্ন থাকে, বিশ্বাসে মশগুল থাকে, নতুন নতুন জ্ঞান তাদের কাছে যেন ঠাঁই না পায়। সেই বিষয়টা নিয়ে ধরুন, এই যে বিভিন্ন জায়গায় কিছুদিন আগেই আমরা খবর করলাম, আপনাদের বিজ্ঞান মঞ্চের সদস্যরা গিয়েছিল একটা স্কুল, সেই স্কুলের একটি গাছ, সেই গাছে কোনো একদিন কোনো ছাত্রী বা কেউ একজন আত্মহত্যা করেছিল, তারপরে সেই স্কুলে ভূতের বাস, সেখানে ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে না। বিজ্ঞান মঞ্চের সদস্যরা যাওয়ার পরে বিষয়টা অনেকটা নিষ্পত্তি হয়েছে। আমি বলছি যে এই যে গ্রাম, মানে একটা যে জগৎ তৈরি হচ্ছে, একটা যে মিথ তৈরি হচ্ছে, এই মিথটা ভাঙতে গিয়ে, বা আপনি এই যে বলছেন মানে এই পুজো পার্বণ নিয়ে কথা বলছেন, কখনো কখনো আক্রমণের মুখে পড়তে হয়নি? মানে আমি শুধুমাত্র শারীরিক আক্রমণ বলছি না, আমি বলছি সোশ্যাল মিডিয়াতে আক্রমণের মুখে পড়তে হয়নি যে আপনি এদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, এই একটা মবের বিরুদ্ধে প্রতিবাদ করছেন? হ্যাঁ, আমি দু একটা ঘটনা বলি। সেটা হচ্ছে যে ওই প্রথমে আমি যখন স্কুলের শিক্ষক হলাম, তারপর থেকে ওই ছাত্রদের উৎসাহে ওই বাড়িতে ভূত দেখা গেছে, সেই বাড়ির ভূত সম্বন্ধে স্যার আপনাকে যেতে হবে, ওখানে আর কি ভূতের অত্যাচার হচ্ছে। তা আমি অনেক করে বুঝিয়ে সুঝিয়েও পারা গেল না, যে না আমি যাব না ওখানে, এগুলো ভূত টুত কিছু হচ্ছে না, শুধু শুধু সময় নষ্ট। তো তারপরেও যেতে হয়েছে, না আপনি চলুন, আপনি চলুন, তাদের সন্দেহ নিরসন করতেই হবে। গেলাম, গিয়ে রাত জেগে বসে আছে, মনে আছে মিলনপাড়ার এক বাড়িতে, ভদ্রলোক বাইরে চাকরি করেন, বাড়িতে ভদ্রমহিলা এবং 2 কন্যা, যথারীতি অল্প বয়সী 2 কন্যা, সে বাড়িতে একটু ভূতের অত্যাচার হওয়া স্বাভাবিক। তো ভূতের অত্যাচার সেখানে হচ্ছে মানে ঢিল পড়ে। আর তাছাড়া যেটা হয় সেটা হচ্ছে মাঝরাতে হঠাৎ করে একটা ঘরের মধ্যে ডুগি তবলা বেজে ওঠে, সে ঘরের ডুগি তবলা থাকে, ওরা গান টান শেখে সেখানে, সেইটে হচ্ছে এবং সেটা রোজ হচ্ছে। আমাদের সেটা দেখতে যেতে হলো বাড়ির মালিকের সম্মতিতে, মানে ওই মহিলা রইলেন, আমরা একটা ঘরে অন্ধকার করে বসে থাকলাম ঘন্টা পর ঘন্টা। যাই হোক, ভূত তো এলেন না, তবে মনে আছে এত নিরিবিলি যে ওখানে চুপচাপ বসে থাকতে থাকতে মাঝে মাঝে মনে হচ্ছিল পরিবেশ হচ্ছিল, মনে হচ্ছিল যেন এই বোধহয় বেজে উঠলো, এই বোধহয় বেজে উঠলো। তো যাই হোক, এই করতে করতে শেষ পর্যন্ত না, আর ভূতেদের দেখা পেলাম না। আমরা ঘুরে এলাম, এরকম অনেক জায়গাতেই যেতে হয়েছে, এবং খুব যে সামনাসামনি খুব একটা ঝামেলা হয়েছে তা না। মনে আছে কালিয়াগঞ্জে একটা ঘটনায়, সুরসা গ্রাম, এতক্ষণে মনে পড়েছে, কালিয়াগঞ্জে সুরসা গ্রাম, মানে ওই কলেজটার পেছন দিকে আরো অনেক দূর যেতে হয়। সেই কালিয়াগঞ্জের সুরসা গ্রামে আমরা একটা সেমিনার, একটা প্রচুর লোকজন এসেছিলেন এবং আমরা দল বেঁধে গেছিলাম। ওখানে একটা ওই ডাইন টাইন এসব নিয়ে, গুণী ওঝা গুণী এসব নিয়ে, হ্যাঁ, যেগুলো এদেশে মানুষদের মধ্যে প্রবলভাবে আছে। তো সেইখানে সেরকম একটা সোসাইটিতে আমরা বলতে গেছি, খুবই পেছিয়ে পড়া গ্রাম, যাওয়ার রাস্তাঘাটও খুব খারাপ, আমরা সাইকেল করে কোনো করে গেছি। আমাদের সঙ্গে সরকারি ডাক্তারবাবু এবং ব্লকের 2-1 কর্মী এরকম তারা গেছেন। তো আমরা বিজ্ঞান মঞ্চের বেশ কয়েকজন নেতা গেছি। তো যথারীতি এত গহীনে এরকম জায়গায় কাজ করার অভিজ্ঞতা তো আমাদের খুব একটা নেই, আমরা একটা শহর ঘেঁষা কাজ করতেই যতটুকু পেরেছি।
তো গহীন গ্রামে গিয়ে কাজ করতে গিয়ে তাদের ভাষার সঙ্গে আমাদের ভাষার সত্যি সত্যি কিছু সমস্যা হচ্ছে। ভাষা বলতে আমি ডায়ালেক্ট বলছি না, বলছি যে আমরা যেভাবে কথা বলি সেই ভাবের কথা বলছি। আমরা হয়তো অনেকটা নাস্তিক ভঙ্গিতে কথা বলি, সেই ভঙ্গিটাই তাদের কাছে খুব অসহ্য লেগেছে। হ্যাঁ, তো যাই হোক, একটু পরেই সেখানে একটা প্রচন্ড উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং আমাদের প্রায় পালিয়ে চলে আসতে হয়েছে, মানে দৌড়ে পালিয়ে সাইকেল নিয়ে দৌড়াতে চলে আসতে হয়েছে। যেরকম ঘটনা হয়েছে, তো আমরা শিখেছি যে সত্যি সত্যি গোটা ব্যাপারটা আমরা যেরকম ভেবেছি যে যাবো আর ব্রাশ হাতে করে সবকিছু সাফ করে দেবো, বিষয়টা সেরকম নয়। আমাদেরও শেখার আছে এই সোসাইটির প্রকৃত যে মানসিকতা, সেটা বুঝতে আমরা অক্ষম। তো সেগুলো শেখার চেষ্টা চলছে, সে প্রসেস চলছে, সময়ের সঙ্গে সঙ্গে আমরাও এগোচ্ছি, সেটা দাম দিতে হবে। আপনি তো শিক্ষকতার পেশায় দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। বর্তমানে যে প্রবণতা দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকটা চাকরিমুখী পড়াশোনার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। গবেষণার বিষয়ে, গবেষণার যে জায়গা, বিশেষ করে মৌলিক গবেষণার কথাই বলি, সেই জায়গায় অনেকের একটা অনীহা দেখা যাচ্ছে। এটা কি বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কোথাও একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করেন আপনি? হ্যাঁ, এটা তো ঠিকই যে ভালো ছাত্ররা খুব উচ্চমানের প্রচুর মাইনের চাকরি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে, যে সুযোগটা আগে অতটা ছিল না। এখন অনেক ভালো ছাত্র, বেশ পরিমাণে ভালো ছাত্র, তারা বেশ ভালো, ভেরি হাই তারা পাচ্ছে। এবং পৃথিবীতে এখন যেহেতু পুঁজিবাদী সমাজে এবং আমাদের এই ভোগবাদী সমাজে অর্থ, ধন, দৌলতটা একটা প্রধান অস্ত্র এই জীবনে শক্তিমান হবার জন্য। তো এই শক্তিমান হবার আকাঙ্ক্ষা সবার মধ্যে থাকতেই পারে, যে জিনিসটা আগে ছিলই না, এত সুযোগই ছিল না কোথাও ধনবান হওয়ার, এবং এত ধন ভোগ করবার সুযোগও ছিল না। ভোগবাদী দুনিয়াতে সেটা হয়েছে। তো কাজে ছাত্রছাত্রীরা এটা হচ্ছে, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এবং আমাদের যে বিজ্ঞানের গবেষণার দিকগুলো যে ক্রমাগত খুব ডিসকারেজড হচ্ছে, এটাও কোনো সন্দেহ নেই, এটা হচ্ছে। তবে এর মধ্যে চলছে গবেষণা, কিন্তু ডিসকারেজড হচ্ছে। একেবারে। আরেকটি প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে এই যে আধুনিক বিজ্ঞান, তার সুফল, তার অবদান নিয়ে আমরা কথা বলি, আপনার কি কোথাও মনে হয় উপলব্ধি যে কোথাও একটা পুঁজিবাদী একটা শক্তি এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাচ্ছে? খুব ভালো, তুমি আমার মনের কথা বলেছো। যে আমরা একটু ইতিহাসের দিকে তাকালে দেখব ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং পরবর্তীকালে আধুনিক বিজ্ঞানের জন্ম, এই গত 200 বছরের ইতিহাস যদি বলি, এই 200 বছরের ইতিহাস, তার ইকোনমিক্স যদি আমরা লক্ষ্য করি, এই যে বিকাশগুলো হয়েছিল তার পেছনে কি পুঁজির কোনো ভূমিকা ছিল? করলেই দেখবো আমরা যে আবিষ্কারগুলো তার আগে আগে হয়ে আসছে, আর ঠিক তার পরে পরে সেগুলোকে প্রয়োগ এবং ব্যবসায় তাকে প্রয়োগ করা, এর জন্য প্রয়োজন ছিল প্রচুর মূলধনের। সেই মূলধনটা পুঁজিপতিদের কাছ থেকে এসেছিল। এবং পুঁজিপতিরা কিন্তু এমনি এমনি মূলধনটা দেননি, তারা মূলধনটা কোনো গবেষণার মনোভাব থেকে দেননি। তারা স্রেফ পুঁজিপতিদের যেমন মানসিকতা থাকে, আমরা ইনভেস্ট করব, আমরা লাভ করব, ব্যবসায়ীদের যেমন মানসিকতা থাকে। কাজে বিজ্ঞানের বিকাশটা একটা ব্যবসায়িক মুনাফার সঙ্গে জড়িয়ে গেছিল। এখন আমরা এই যে বিজ্ঞানের বিকাশ হয়েছে 200 বছরে, যার জন্য আমরা প্রচুর গর্ব করি, আমিও তার জন্য গর্বিত, সেই গর্বের পেছনে কিন্তু আর একটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে বিরাট একটা পরিমাণ মুনাফা করতে পেরেছেন যারা পুঁজিবাদী, যারা পুঁজি দিয়েছেন, পুঁজিওয়ালা মানুষেরা সেটা করতে পেরেছেন। এখন যথারীতি এর তো দুটো ব্যাপার আছে। এক হচ্ছে যে বিজ্ঞানী হচ্ছে সেই শক্তি, আমরা বলি বোতলের দৈত্য, আলাদিনের বোতলের দৈত্য, সেই বোতলের দৈত্য একমাত্র বিজ্ঞান, যে কিনা পারে আমার এই পৃথিবীর এত অভিযোগ দূর করার, সেই শক্তি একমাত্র এই আলাদিনের দৈত্যের মধ্যেই আছে, আমরা তাই মনে করি। সেই কারণে আমরা বিজ্ঞান বিকাশে এত উৎসাহী। কিন্তু মুশকিল হচ্ছে যে এর যে সঙ্গে সঙ্গে যে দিকটা থাকছে, যে মুনাফা
নিয়োগ, সেই মুনাফা বিনিয়োগের জায়গাটায় একটা গোষ্ঠীর হাতে থেকে যাচ্ছে এবং তারা সেই মুনাফাটা তাদের গোষ্ঠীগত বিকাশে খুব সাহায্য করছে, তার ফলে সমাজে অসাম্য বাড়ছে, এইসব ব্যাপারগুলো হচ্ছে। তো সেই দুটো দিককে নিয়ে আমরা আশাবাদী যে দুটো দিকই একসঙ্গে মিলবে কোনো সময়। মেলাবেন তিনি, মেলাবেন কোনো ঠিক একটা ঠিক। সময়। আপনি দীর্ঘদিন ধরে বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত, যদি বলা হয় এই মুহূর্তে যে আপনি যাদের সঙ্গে কাজ করেছিলেন তাদের কারোর কথা মনে পড়ছে, বা তাদের যে স্মৃতি, সেই স্মৃতিটাকে সামনে আনার জন্য বর্তমান পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চের যারা দায়িত্বে রয়েছেন তাদের কোনো উল্লেখযোগ্য কাজ এই মুহূর্তে? ঠিক, আমাদের রাজ্য জুড়ে যে বিজ্ঞান আন্দোলন চলেছে, সেই আন্দোলনের জন্য সবচেয়ে বেশি যে নামটা মনে পড়ে, আমি বলি রাজ্যের পিতৃমূর্তি, সেই মানুষটির নাম হচ্ছে শঙ্কর চক্রবর্তী, প্রয়াত হয়েছেন। আর আমাদের জেলার বিজ্ঞান আন্দোলনের পিতৃমূর্তি হিসেবে আমি যে মানুষটিকে দেখি, তিনি হচ্ছে প্রয়াত দীপক চট্টোপাধ্যায়। দীপক চট্টোপাধ্যায় আপনারা সবাই জানবেন, করোনেশন স্কুলের শিক্ষক ছিলেন, ইতিহাসের শিক্ষক, কিন্তু তিনি আমাদের বিজ্ঞানের শিক্ষক ছিলেন। বিজ্ঞানের শিক্ষক মানে আমরা যারা বিজ্ঞান আন্দোলন করতাম, তিনি আমাদের মাথার উপরে ছিলেন এবং আমাদেরকে শিখিয়ে পড়িয়ে বিজ্ঞান আন্দোলনের উপযুক্ত করার চেষ্টা করতেন, কিন্তু কখনো সামনে আসতেন না। ওই জন্য দীপক বাবুকে কেউ খুব একটা ছবিতে দেখবে না, কিন্তু আমাদের সবার সব কিছু কাজ তার কাছ থেকে শেখা, তার কাছ থেকে করা। এছাড়া দু একজনের নাম মনে পড়ে। দীপকবাবু তো ইতিহাসের শিক্ষক ছিলেন বললাম, আর একজন আর্টসের ছাত্র মনোজ সরকার, তিনি আমাদের খুব বিজ্ঞান মনস্ক করে তোলার জন্যে আমাদেরকে নানা গল্প বলতেন, নানা উৎসাহ দিতেন। ওনার, দীপকবাবুর মতো ওনার পড়াশোনা এত গভীর ছিল না, কিন্তু ওনার একটা বোধ ছিল খুব গভীর বিজ্ঞান সম্পর্কে। সেই বোধ নিয়ে উনি আমাদেরকে খুব উৎসাহ দিতেন। এটা গেল রায়গঞ্জের দু একজনের কথা বললাম। এমনি ইসলামপুরে আমাদের এখনো কাজ করেন সেই সিনিয়র মানুষটি অসিত ঘোষ মজুমদার। তারপরে আমাদের প্রাক্তন জেলা পরিষদের সভাপতি আমাদের কি মুখার্জি, নির্মল মুখার্জি। আমরা যখন প্রথম বিজ্ঞান আন্দোলন শুরু করি তখন উনি স্কুলের শিক্ষক ডালখোলাতে, তখন থেকে উনি আমাদের উৎসাহ দিচ্ছেন। শান্তিবাবু ছিলেন ডালখোলার। তো এরকম কয়েকজনকে নিয়ে আমরা একটা ছবি করেছি, আমরা একটা ক্যালেন্ডার করেছি, তার মধ্যে তাদের নাম ছবি সহ আমরা একটা উল্লেখ করেছি। তা ওইটা যদি তোমরা একটু দেখিয়ে দিতে পারো খুব ভালো হয়। এটা দেখাবো। শোনা যায় আপনি নাকি নাস্তিক। হ্যাঁ, আমি ভগবানের অস্তিত্বে বিশ্বাস করেন না কেন? ঠিক না, ব্যাপার হচ্ছে ভগবানের অস্তিত্বকে বিশ্বাস করার তেমন কোনো কারণ হয়ে ওঠেনি, তাই জন্য করিনি। অর্থাৎ ভগবান আমার তেমন কোনো কাজে লাগেননি, তাই জন্য ভগবানের অস্তিত্বে বিশ্বাস করিনি, এটা প্রথম কথা। আর একটা হচ্ছে আমি নাস্তিক কেবল নই, আমি আগেও বলেছি আবার বলছি, আমি বেশ খানিকটা অধার্মিক। অর্থাৎ যেখানেই ধর্ম সেখানেই আমি একটু যেন মিসফিট, আমার সেখানেই ঝগড়া লেগে যায়, সেখানেই যেন একটু বেঁকে যাই আমি। ধর্ম কাকে বলে, কি নিয়ে মানুষ মেতে থাকেন ধর্ম বলে, আমি বুঝি না। এই যে ধর্মকে নিয়ে বলা হচ্ছে যে মানুষের মধ্যে এই যে প্রবল একটা উৎসাহ, সেটা আপনি আমাদের যেটা জাতীয় উৎসবই বলি বাঙালির, শুধু সেখানে ধর্ম না, সেটা মানুষের একটা মিলনস্থল, এতগুলো মানুষ আসে। আপনি বোধহয় অঞ্জলিও দিতে যাননি কোনোদিন? না, খুব ছোটবেলায় সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েছি, মানে আমাদের তো কোনো বাধা বন্ধ কিছু ছিল না। অন্যদের বাড়িতে, আমাদের বাড়িতে পুজো আর্চা ছিল না, কিন্তু অন্যদের বাড়িতে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো হয়, সেখানে যেতাম প্রসাদ খেতে। অর্থাৎ এর যে লাভের দিকটা, সেদিকটা নজর ছিল, বাস্তব কিছু লাভ হবে সেরকম জায়গাটা নজর ছিল। কিন্তু এই যে নিষ্ফলা কতগুলো পুজো আর অঞ্জলি দেওয়া, এগুলোর উপর বিশ্বাস পরবর্তীকালে হারিয়ে গেল, কারণ আমি অঞ্জলি দিয়ে কোনো রেজাল্ট পাই না। তো আমি কি করতে, অঞ্জলি ভালো করে মন দিয়ে ডাকেননি ভগবানকে, তাই রেজাল্ট পাননি? না, হতে পারে, ঠিকই আছে। আমি সেখান থেকে আমি খুব বেশি মন দিয়ে ডাকার চেষ্টা থেকে আর উৎসাহিত হতে পারিনি। হতে পারে যে আমার কোনো ত্রুটির জন্য আমি পাইনি, তবে আমার
আমার যা পরীক্ষা নিরীক্ষা, আমার যা দেখা অভিজ্ঞতা, তার থেকে ধর্ম থেকে কেউ কোনো উপকার পেয়েছেন বলে আমি বুঝতে পারি না, আমি অনুভব করি না। আমি দেখি যে লোকের ক্ষতিই হয়, ধর্মের পেছনে যত সময় দেয় সব ক্ষতি হয়, নিজেদের, সমাজের এবং নিজেদের। বরং লাভ হয় কিছু লোকের, সেটা হচ্ছে ওই যে আমি বলছিলাম, এই পুঁজিবাদী সমাজে যারা পুঁজির যাদের কাছে আছে তাদের লাভ হয়। সে কারণে আমার মনে হয় পুঁজিবাদীরা সবচেয়ে বেশি উৎসাহী এই দেশে ধর্মের প্রবাহ চলুক। আমরা বরং ধর্মের পাশাপাশি যে উৎসবগুলো দেখি, সেই উৎসবগুলোতে আমার উৎসাহ আছে, যে কোনো উৎসবে আমি উৎসাহী, মানুষের মিলনে। কিন্তু তার মাঝখানে যখনই ধর্মটা আসে তখনই ওটা আমার কাছে একটা বাধা হয়ে দাঁড়ায়। একসময় দুর্গাপুজোয় খুব আমরা হইচই করতাম, কিন্তু যতই দেখছি যে পুজোটার মধ্যে ধর্মীয় অনুপ্রবেশটাকে বেশি করে দেখা যাচ্ছে, লক্ষ্য করছি এখন ধর্মীয় অনুপ্রবেশ অনেক কমে গেছে। দুর্গাপুজো এখন অনেকটাই উৎসবের মধ্যে চলে এসছে, তো সেটা ভালো কথা। এরকম একটা পরিবেশে আমি খুব উপভোগ করতে পারি। কিন্তু যখনই ধর্মীয় উপাদানগুলো আমার মাথার সামনে আসে তখনই আমার সমস্যা হয় এবং আমি সেগুলোকে মানতে পারি না। আপনাকে ধর্ম বিদ্বেষী বলে দাগিয়ে দেবে না তো সমাজ? না, দিতেই পারে। আমি সত্যি সত্যি ধর্ম বিদ্বেষী, অধার্মিক, এগুলো তো আমি প্রথম কথায় মেনে নিচ্ছি। আমি তো সবার সঙ্গে লড়াই করতে চাই ধর্ম নিয়ে, যে তুমি ধর্ম নিয়ে কথা বলো, আমি অধর্ম নিয়ে কথা বলি। অর্থাৎ ধর্মহীনতা থাকার যে সুবিধে, মানুষের যে তাতে করে মানুষের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর সুবিধে, সেগুলো আমি তাদেরকে বোঝাতে পারি। আমাদের দেশের সাধারণ মানুষ যে ধর্মের চাইতে বাস্তব এই সাধারণ চাওয়া পাওয়াগুলোকেই বেশি গুরুত্ব দিত, এর বহু ইতিহাস আমরা মুছে ফেলেছি। আমাদের সমাজ থেকে আমাদের লৌকিক যে চেতনা ছিল সেগুলো আমরা মুছে ফেলেছি। তো মুছে ফেলে এই ধর্মীয় বিষয়গুলোকে আমরা জোর করে নিয়ে এসেছি। সেসব সংস্কৃতিকে আমি চাই আবার নিয়ে আসা হোক, আবার আমরা নিয়ে আসতে পারি। বিজ্ঞান মঞ্চের মাধ্যমে আমরা জীবনের স্বাদ, আহ্লাদ, লাভ, অলাভ, এসবগুলো আমরা একটু বুঝি। আমরা যেসব নিয়ে মেতে আছি তা না করে ম্যাটেরিয়ালিস্টিক লাভ, অলাভ, এসব নিয়ে একটু ভাবি। গরুর দুধে সোনা, গণেশের যে হাতির মাথা প্রতিস্থাপন, সেটা প্রথম প্লাস্টিক সার্জারি, রাবণ যখন সীতামাকে তুলে নিয়ে যায় সেটা প্রথম উড়ান, মেলাতে পারেন বিজ্ঞানের সাথে? না, একটা ব্যাপার হচ্ছে যে আমাদের মহাকাব্যগুলো সত্যি খুব বিরাট জ্ঞানের আধার এবং বিরাট বিরাট সাহিত্য। এখন মুশকিল হচ্ছে যে সেই সাহিত্যকে আর বিজ্ঞানকে এক করে দেওয়াটা হচ্ছে মুশকিল। এগুলো গল্পের আকারে খুব সুন্দর, ভারী সুন্দর সব গল্প, এবং তারা যারা লিখেছেন তারা সব মহান মানুষ। কিন্তু এগুলোকে আমরা যখন সত্য বলে ধরতে শুরু করি তখন আমাদের, এবং সেটাকে বিশ্বাস ধরতে শুরু করে, সত্য বলে প্রচার করার একটা কৌশল তৈরি হচ্ছে বলে। নিশ্চয়ই এটা সত্য বলে ধরছি এবং এগুলোকে সত্য বলে প্রচার করছি, একটা নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা। নিশ্চয়ই, একদম তাই। একটা আমাদের মধ্যেকার, আমাদের ভেতরে যে দুর্বলতাগুলো আছে মানুষের মনে, যে এইসব কাহিনীগুলোকে আমরা ভাবতে ভাবতে, গল্প শুনতে শুনতে আমরা এগুলোকে বিশ্বাস করার কথা ভাবি কোনো সময়। সেই যে আমাদের প্রবণতাটা আছে, সেই প্রবণতাটাকে ব্যবহার করে একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক লাভের দিকে বিষয়টাকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে। আমাদের দেশে তো আমরা প্রবলভাবে লক্ষ্য করছি, এমনি অন্যান্য দেশেও, পাশের দেশ বাংলাদেশে আপনারা দেখছেন কি অবস্থার মধ্যে চলেছে। অনিয়নবাবু, শেষ প্রশ্ন আপনার কাছে। নতুন যারা প্রজন্ম রয়েছে বা যাদের হাতে ব্যাটনটা আপনারা তুলে দিয়েছেন বিজ্ঞান মঞ্চের, তাদের প্রতি আপনার কি বার্তা থাকবে? আমার বার্তা থাকবে যে আমরা তো সেই সুন্দর জীবনের কথা ভেবে, মানুষের সুন্দর জীবনের কথা ভেবে আমরা এগিয়েছি জীবনে। তো তোমরাও ভাবো আগামী দিনে মানুষের জীবন আরো সুন্দর হবে। যে জীবন সব থেকে, যে শিশু সব থেকে সুন্দর তা আজও বেড়ে ওঠেনি, নাজিম হিকমত বলেছিলেন। তাই বলছে আগামীতে আমাদের সেই সুদিন দেখবার আশা আছে। আমরা জানি যে কোনো সময় বিজ্ঞান মানুষের স্বার্থে ঠিকভাবে ব্যবহার হবে এবং সমাজের এই অসাম্য দূর হবে। তখন প্রকৃত সুখ কাকে বলে, প্রকৃত মানুষ কাকে বলে, আমরা তা দেখব। এই আশা নিয়েই আমরা আমার ছাত্র নতুনদেরকে আমরা আহ্বান জানাই যে তোমরা সেই পথে এগো।
অসংখ্য ধন্যবাদ অঞ্জনবাবু আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা এতক্ষণ আমাদের খাস কথায় কথা বললাম পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে আন্দোলন তার অন্যতম ব্যক্তিত্ব অঞ্জন মজুমদার, বিশিষ্ট শিক্ষক। এবং দেখুন, অনেক কথা আপনারা জানতেন তার সম্পর্কে, আবার তার যে ধারণা, তার যে চিন্তা, অনেক কথা আপনারা জানতেন না। আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের বুকে বিশেষভাবে দাগ কেটে যাওয়া মানুষগুলোকে আপনাদের সামনে নিয়ে আসি, তাদের যে বেশ কিছু অজানা কথা আপনাদের সাথে তুলে ধরবার জন্য। আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনাদের সকলের ভালো লাগছে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা যেমন প্রতি রবিবার রাত 8:50 আমাদের এই অনুষ্ঠান আরসিটিভির টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন, পাশাপাশি আরসিটিভির যে ফেসবুক চ্যানেল রয়েছে সেখানে দেখতে পাবেন, এবং আরসিটিভির যে ইউটিউব চ্যানেল রয়েছে আরসিটিভি খাস কথা বলে, আপনারা সেখানে সাবস্ক্রাইব করুন। সেখানে অবশ্যই আমাদের প্রতিটি এপিসোড আপনাদের জন্য রাখা থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান খাস কথা। শুভরাত্রি, নমস্কার। This channel does not promote any violent or harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.